এই মুভির কাহিনী শুরু হয় 1962 সালে। শুরুতেই আমাদেরকে এই মহাসাগরে একটা জাহাজ দেখানো হয় যার নাম MS অ্যান্টোনিয়া গ্রেজা। জাহাজে পার্টি চলছিল আর সবাই সেখানে ডান্স করছিল। তখনই কেউ একজন একটা লিভারকে উপরে উঠায়। লিভার উপরে উঠতেই একটা তারের সাহায্যে সকল লোক দ্বিখণ্ডিত হয়ে যায় আর মারা যায়। একটা মেয়ে ছিল যার নাম কেটি। ওর হাইট ছোট হওয়ায় তারটা ওর উপর দিয়ে যায়, যার ফলে ও বেঁচে যায়। আর এমন লোমহর্ষক দৃশ্য দেখে মেয়েটা জোরে চিৎকার করে ওঠে। এরপর সিন চেঞ্জ হয় আর বর্তমানে ফিরে আসে। এখানে আমাদের একটা উদ্ধারকারী দল দেখানো হয় যাদের ক্যাপ্টেনের নাম স্যান মরফি। ওরা একটা শিপকে বাঁচিয়ে কিনারে নিয়ে আসে। সন্ধ্যার পরে ওরা ওদের জয়ের উপলক্ষে আনন্দ করছিল, তখনই ওদের কাছে একটা লোক আসে যার নাম জ্যাক ফারম্যান। লোকটা বলে, আমি একজন ওয়েদার সার্ভিস পাইলট। আজ থেকে 40 বছর আগে অ্যান্টোনিও গ্রেজা নামের একটা জাহাজ সমুদ্রে কোথাও হারিয়ে যায়, আর আমার জানা মতো ওটা বেরিং সমুদ্রের মধ্যে আছে। ওটার মধ্যে অনেক ধন সম্পদ আছে, যদি আমরা ওটা খুঁজে পাই তাহলে আমরা সবাই অনেক বড়লোক হয়ে যেতে পারবো। এটা শুনে ওই দলের সবাই জ্যাকের সাথে যাওয়ার জন্য রাজি হয়। এরপর জ্যাক, স্যান মরফি আর ওর পুরো টিম ওখানে রওনা হয় যেখানে অ্যান্টোনিও গ্রেজা জাহাজ রয়েছে, যেটা 1962 সালে গায়েব হয়ে গিয়েছিল আর আজ পর্যন্ত ওই জাহাজ পাওয়া যায়নি। ওখানে পৌঁছানোর পর ওরা দেখতে পায় যে ওখানে কোনো জাহাজই নেই। এটা দেখে সবাই অনেক হতাশ হয়ে পড়ে। আর তখনই হঠাৎ ওদের স্টিমারের সামনে অনেক বড় একটা জাহাজ চলে আসে। এটাই অ্যান্টোনিও গ্রেজা জাহাজ, যেটা খোঁজার জন্য ওরা সবাই এখানে এসেছে। ওই দলের একজন সদস্য আর জ্যাক, যে ওদের সবাইকে এখানে নিয়ে এসেছে, ওরা দুজন স্টিমারে থাকে আর স্যান মরফি বাকি সকলকে নিয়ে জাহাজে চলে যায়। জাহাজের মধ্যে অনেক আজব ধরনের আওয়াজ আসছিল। ওরা সবাই ওই আওয়াজ লক্ষ্য করে যায় আর দেখে একটা ঘড়ির পেন্ডুলাম এখনো দুলছে। যখনই ওরা ঘড়ির অনেক কাছে যায় তখনই পেন্ডুলাম দোলা বন্ধ হয়ে যায়। ওদের মধ্যে একজন যখনই পেন্ডুলাম ধরতে যায়, হঠাৎ অনেক জোরে একটা শব্দ হয় যা শুনে ওরা ভয় পেয়ে যায়। ওরা পাশেই একটা স্ক্রেবল দেখতে পায় যার অক্ষর নিজে নিজেই চেঞ্জ হচ্ছিল আর ওখানে লেখা ওঠে ওয়েলকাম। এরপর ওরা আরো সামনের দিকে আগায়। তখনই ওদের মধ্যে একজনের নিচের পাটাতন ভেঙে যায়। ও নিচে পড়তে যেতেই মরিন ওকে ধরে ফেলে। আর যখন ও ওকে ধরে ফেলে তখন ওখানে একটা মেয়েকে দেখতে পায়। আর এটা ওই মেয়েটাই যে 1962 সালে এই জাহাজে একা বেঁচে ছিল আর সবাইকে মারা যেতে দেখে জোরে চিৎকার করেছিল। কিন্তু আজ 40 বছর পরে ওই মেয়ের বয়স একটু বাড়েনি, অর্থাৎ বোঝা যায় এটাই ওই মেয়েটার আত্মা। মরিন মেয়েটাকে এক পলক দেখার পরই মেয়েটা গায়েব হয়ে যায়। মরিন বুঝতে পারছিল না যে ও যেটা দেখেছে সেটা কি সত্যি নাকি ওর হ্যালুসিনেশন। মরিন ওর সহকর্মী লোকটাকে উপরে উঠিয়ে নেয়। এরপর ওরা একটা ক্যাবিনে যায় যেখানে ওরা একটা ঘড়ি খুঁজে পায়। এই ঘড়িটা বর্তমান সময়ের, কিন্তু জাহাজটা 1962 সালে হারিয়ে গিয়েছিল। তখন এই ধরনের ঘড়ি আবিষ্কৃতই হয়নি। ওদের ক্যাপ্টেন স্যান মরফি বলে, হয়তো আমাদের আগে এখানে কেউ এসেছিল আর এটা তারই ঘড়ি। এরপর ওরা জাহাজের ম্যানুয়াল নিয়ে আবার ওদের স্টিমারে ফিরে আসে। পরদিন সকালে ওরা জানতে পারে জাহাজে অনেক বড় একটা গর্ত রয়েছে, যার কারণে জাহাজটা ধীরে ধীরে ডুবে যাচ্ছে। কিন্তু পরবর্তী 3 দিনের মধ্যে ওরা জাহাজের গর্ত ঠিক করে জাহাজটাকে এখান থেকে নিয়ে যেতে চায়, যেই অনুসারে সবাই নিজেদের কাজে লেগে পড়ে। এরপর মরিনকে দেখানো হয়। মরিন জাহাজের ওই জায়গায় যায় যেখানে একটা সুইমিং পুল ছিল। মরিন এটা দেখে অবাক হয় যে সুইমিং পুলের উপর গুলির দাগ রয়েছে। এরপর ও যখনই সুইমিং পুলের উপরে আসতে যায় তখনই আবার ওই মেয়েটাকে দেখতে পায়। হঠাৎ মেয়েটাকে দেখতে পেয়ে মরিন ভয় পেয়ে নিচে পড়ে যায় আর ওর মাথা সুইমিং পুলের মেঝেতে ধাক্কা খায়, যার ফলে মাথা থেকে রক্ত বের হতে শুরু করে। কিন্তু সুইমিং পুল ওর রক্তকে শুষে নেয়। ও আবার ওখানে তাকায় যেখানে মেয়েটা দাঁড়িয়ে ছিল, কিন্তু সেখানে মেয়েটার জায়গায় ও জ্যাককে দেখতে পায়। জ্যাক ওকে টেনে সুইমিং পুল থেকে উপরে নিয়ে যায়। এরপর ওরা এখান থেকে যাওয়ার পরেই সুইমিং পুল পুরো রক্ত দিয়ে ভরে যায়। এরপর জ্যাক আর মরিন সামনের দিকে এগিয়ে যায়। মরিন একটা দরজা খুলতেই সেখান থেকে অনেক পানি এসে পড়ে। ওরা দুজন ওই দরজার ভেতরে যায়। এরপর দরজা নিজে নিজে বন্ধ হয়ে যায়, তাই ওরা সামনের দিকে এগিয়ে যায়। এরপর ওরা একটা কেবিনে পৌঁছায় যেখানে 9টা কাঠের বাক্স ছিল। ওরা বাকি সবাইকে এখানে ডেকে নেয়। ওরা বক্স খুলে দেখতে পায় প্রতিটা বক্সের ভেতর 28টা করে স্বর্ণের বার রয়েছে। এই 9টা বক্সের ভেতর অনেক স্বর্ণ রয়েছে, যা দিয়ে ওরা সবাই অনেক বড়লোক হয়ে যেতে পারবে। তাই ওরা ঠিক করে ওরা জাহাজকে এখানে রেখে বক্সগুলো নিয়ে চলে যাবে। ওরা সব স্বর্ণ নিয়ে ওদের স্টিমারে রেখে দেয়। এরপর ওরা সেখান থেকে ফেরত যাওয়ার জন্য তৈরি হয়, কিন্তু এরপরই দেখানো হয় ওদের স্টিমারের গ্যাস সিলিন্ডারের নোব নিজে নিজেই অন হয়ে যায়, যার দরুন বাতাসে গ্যাস ছড়িয়ে পড়া শুরু করে। তখনই মরিন আবার দেখতে পায় ওই মেয়েটা দৌড়ে ওর দিকে আসছে। মেয়েটা ওকে সতর্ক করতে আসছিল, কিন্তু কেউ একজন ওকে ধরে পেছনের দিকে নিয়ে যায়। আর তখনই ওদের একজন সহকর্মী স্টিমারের ইঞ্জিন চালু করে দেয়, যার ফলে অনেক বড় একটা বিস্ফোরণ হয় আর লোকটা মারা যায়। মরিন ওই বাচ্চাটাকে নিয়ে অনেক আগ্রহী হয়ে পড়ে, যাকে ও বারবার দেখতে পাচ্ছে। ও জাহাজের ডেটাতে প্যাসেঞ্জারের নাম চেক করে, যেখান থেকে ও জানতে পারে মেয়েটার নাম কেটি। ও কেটির রুমে পৌঁছে যায় আর সেখানে ও কেটির কঙ্কাল দেখতে পায়। ও বুঝতে পারে যে যেই মেয়েটাকে ও দেখতো সেটা ওই কেটিরই আত্মা। এরপর আমাদের স্যান মরফিকে দেখানো হয় যে জাহাজের ক্যাপ্টেনের রুমে বসেছিল। এরপর ওর সামনে ওই জাহাজের ক্যাপ্টেনের আত্মা আসে, যে ওকে গ্লাসে করে অ্যালকোহল খাওয়ার জন্য দেয়। এরপর সে ওকে একটা জাহাজের ফটো দেয় যার নাম লরেল ই। ক্যাপ্টেন ওকে বলে, আমরা 1962 সালে এই জাহাজটাকে রেস্কিউ করেছিলাম। ওই জাহাজের মধ্যেই ওই স্বর্ণ ছিল যেগুলো আমরা আমাদের জাহাজ অ্যান্টোনিও গ্রেজাতে নিয়ে এসেছিলাম। কিন্তু এর 2 দিন পরই আমাদের জাহাজ গায়েব হয়ে যায়।
এরপর ক্যাপ্টেনের আত্মা স্যান মরফিকে আরেকটা ফটো দেখায়। স্যান মরফি ফটোটা দেখে হতবাক হয়ে যায়। এরপর মরিনকে দেখানো হয় যে ওই মেয়েটার আত্মার সাথে ছিল। কেটির আত্মা ওকে বলে এই জাহাজের ভেতরে আরও অনেক মানুষের আত্মা বন্দী হয়ে আছে, আর যে সব করছে তার অনেক আত্মার প্রয়োজন। তার কাজ শেষ হওয়ার পরেই সকল আত্মার মুক্তি হবে। এরপর ওদের আরেক সহকর্মীকে দেখানো হয় যে ওই জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে 1962 সালে পার্টি হচ্ছিল। এরপর হঠাৎ সেখানকার পুরো পরিবেশ 1962 সালের পার্টির মতো হয়ে যায়। সেখানে ওই গায়িকাও ছিল যার গানের সাথে সাথে সকলে গান গাচ্ছিল, আর এরপরই ওকে ট্র্যাপ করে মেরে ফেলা হয়। পুরো টিমের 2জন লোক ইতোমধ্যে মারা গেছে। এরপর ওদের আরও 2জন সহকর্মীকে দেখানো হয় যারা অনেক সুস্বাদু খাবার পেয়ে সেগুলো খেয়ে নেয়, কিন্তু এরপরই ওরা দেখতে পায় সেগুলো কোনো খাবার নয়, বরং অনেকগুলো কিলবিল করা পোকা। এটা দেখেই ওরা বমি করে ফেলে। এরপর আমাদের আবার স্যান মরফিকে দেখানো হয় যে ইতোমধ্যে অনেক কিছু জেনে গিয়েছে, তাই ও যত তাড়াতাড়ি সম্ভব এই জাহাজ থেকে বের হতে চায়। ও মরিনকে খুঁজছিল। এরপরই ওর সামনে ওদের দলের সেই সদস্য চলে আসে যে বিস্ফোরণে মারা গিয়েছিল। এটা ওই লোকটার আত্মা ছিল যে ধীরে ধীরে স্যান মরফি এর দিকে এগিয়ে আসছিল। অন্যদিকে মরিনও এখান থেকে বের হতে চায়, তাই ও সেদিকে এগিয়ে আসে যেখানে স্যান মরফি আছে। স্যান মরফি মরিনের চেহারায় ওদের দলের ওই ভূত সদস্যকে দেখছিল যে ওকে মারার জন্য আসছিল, তাই ও মরিনের উপর অ্যাটাক করে দেয়। মরিন ওর পায়ে আঘাত করে, কিন্তু স্যান মরফি ওকে মারতেই যাচ্ছিল। তখনই জ্যাক এসে স্যান মরফিকে আঘাত করে অজ্ঞান করে ফেলে। জ্যাকই সেই লোক যে ওদের সবাইকে এখানে নিয়ে এসেছিল। স্যান মরফি মরিনের ওপর আক্রমণ করে, তাই ও ওকে নিজে অ্যাকোরিয়ামে আটকে দেয়। এরপর সেখানে ওদের দলের বাকি সদস্যরাও চলে আসে। ওদের স্টিমার ধ্বংস হয়ে যাওয়া এই জাহাজকে রিপেয়ার করে ফিরে যাওয়া ছাড়া ওদের কাছে আর কোনো রাস্তা নেই। ওরা নিচে গিয়ে জাহাজকে রিপেয়ার করে দেয়। এরপর মরিন ওদের দলের একজন সদস্যকে খুঁজতে যায়। তখনই ওর সামনে কেটির আত্মা আসে আর ওকে দেখায় যে ওই লোকের মৃত্যু হয়ে গেছে। এটাই ওই লোক যে পার্টি রুমে পৌঁছে গিয়েছিল। আসলে ওই পার্টির গায়িকার আত্মা ওকে সিডিউস করেছিল। লোকটি আত্মার পিছু পিছু ওপরে চলে যায় আর আত্মাটা ওকে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলে দেয়। এরপর কেটির আত্মা মরিনকে 1962 সালের ওই দিনের সকল দৃশ্য দেখায় যেদিন জাহাজের সকল মানুষ মারা গিয়েছিল। সবাইকে ভিন্ন ভিন্নভাবে মেরে ফেলা হয়েছিল, যার মধ্যে কেটিও ছিল। এরপর ওই গ্যাং যারা এখানে স্বর্ণের জন্য এসেছিল তারা ওই স্বর্ণের কাছে পৌঁছে যায়। এরপর ওই গায়িকা যে পার্টিতে গান গাইছিল সে এদের মধ্যে একজনকে সিডিউস করে ওর জালে ফাঁসায়। তারপর ওকে দিয়েই ওদের দলের বাকি সবাইকে মেরে ফেলে। এরপর ওই গায়িকা ওই লোকটাকেও মেরে ফেলে। তখন গায়িকা ভাবে যে সকল স্বর্ণ এখন ওর, কারণ ও ছাড়া জাহাজে এখন আর কেউ বেঁচে নেই। এরপরই এখানে ওই লোক আসে যে এই পুরো প্ল্যানের মাস্টারমাইন্ড ছিল। ও নিজে এই সকল স্বর্ণ হাসিল করতে চাইছিল। এরপর ও একটা হুককে ইশারা করে, যার ফলে ওই হুকের সাহায্যে গায়িকাও মারা যায়। এরপর কেটির আত্মা মরিনকে প্ল্যানের মাস্টারমাইন্ডের চেহারা দেখায়। ওই লোকের চেহারা দেখে মরিন পুরোপুরি স্তব্ধ হয়ে যায়, কারণ ওই লোকটা আর কেউ নয়, সেটা হচ্ছে জ্যাক, যে ওদের সবাইকে এখানে নিয়ে এসেছিল। মরিন বুঝতে পারে স্যান মরফি পুরোপুরি নির্দোষ, তাই ওকে বাঁচানোর জন্য মরিন অ্যাকোরিয়ামের দিকে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে ও মারা গিয়েছে। এই জাহাজের ক্যাপ্টেনের আত্মা স্যান মরফিকে যে ফটোটা দিয়েছিল সেটাতে জ্যাকের ফটো ছিল। মরিন ওর হাতে সেটা দেখে ফেলে। জ্যাক আসলে কোনো সাধারণ মানুষ নয়, ও একটা খারাপ আত্মা। কোনো একজনের জন্য ও আত্মাদের জমা করছে, আর ওদের সবাইকে মেরে ওদের আত্মাও এখানে জমা করতে চায়। মরিন তখন ওদের দলের একজন সদস্যকে বলে, তোমাকে জ্যাকের উপর নজর রাখতে হবে, আমি দলের আরেকজন সদস্যকে খুঁজতে যাচ্ছি। মরিন যখন ওখানে পৌঁছায় তখন বুঝতে পারে ওই সদস্য মারা গেছে, যাকে জ্যাক মেরে ফেলেছে। এরপরে জ্যাক ওখানে চলে আসে যেখানে মরিন অন্য সদস্যকে বলেছিল জ্যাকের ওপর নজর রাখতে। জ্যাক আর ওর মধ্যে ঝগড়া হয়, তাই ওই সদস্য জ্যাকের ওপর গুলি চালিয়ে দেয়। ও ভাবে জ্যাক মারা গেছে, তাই ওখান থেকে চলে আসে। অন্যদিকে মরিন পুরো জাহাজকে ধ্বংস করে দিতে চায়, যার কারণে জাহাজের সব জায়গায় বোমা ফিট করে দেয়। তখনই ওর কাছে ওদের দলের ওই সদস্য চলে আসে যে জ্যাককে গুলি করেছিল। ও মরিনকে বলে আমাদের জাহাজকে ব্লাস্ট করার কোনো দরকার নেই, কিন্তু মরিন ওর কথা শুনে না। ও বলে ও এই জাহাজকে ধ্বংস করবেই, কেননা এই জাহাজে অনেক আত্মা বন্দী হয়ে আছে। এখানে আরও অনেক লোককে ট্র্যাপ করে এনে মেরে ফেলা হবে, আর ট্র্যাপ করার একটাই উপায় হচ্ছে স্বর্ণ। আর তখনই ওই লোকটা জ্যাকের চেহারায় বদলে যায়। মরিন বুঝে যায় যে লোকটা জ্যাককে গুলি করেছিল জ্যাক ওকেও মেরে ফেলেছে। জ্যাক ওকে বলে তোমার আর আমার কাজ একই, যেভাবে তুমি সমুদ্রে আটকে পড়া জাহাজকে জমা করো সেভাবেই আমি মানুষের আত্মাদের জমা করি। আগে আমিও একজন মানুষ ছিলাম, কিন্তু আমি অনেক পাপ কাজ করেছিলাম, যার কারণে আমাকে এই কাজ দেওয়া হয়। এখন আমি সোল কালেক্টর, যার জন্য আমার এই জাহাজ প্রয়োজন, আর আমি চাই না তুমি এই জাহাজ ধ্বংস করে দাও। কিন্তু মরিন ওর কথা শুনে না, তাই জ্যাক ওর ওপর আক্রমণ করে। মরিন তীর দিয়ে ওর পায়ে আঘাত করে। এরপর মরিন ওই তীর দিয়ে রিমোটকে আঘাত করে আর জাহাজ থেকে পানিতে লাফিয়ে পড়ে। এরপর জাহাজে বিশাল এক বিস্ফোরণ হয়। মরিন জাহাজের নিচে পানির ভেতর আটকা পড়ে যায়। তখনই কেটির আত্মা ওখানে আসে আর ওকে পানির উপরে যাওয়ার পথ দেখিয়ে দেয়। মরিন অনেক কষ্ট করে উপরে উঠে আসে আর দেখতে পায় জাহাজ যত আত্মা বন্দী ছিল সবাই মুক্ত হয়ে গেছে, আর ওরা আত্মাদের দুনিয়ায় ফিরে যাচ্ছে।
আর এদের মধ্যে কেটির আত্মাও ছিল। এই জাহাজে যত আত্মা ছিল সবাই জ্যাকের গোলাম ছিল, কারণ মারার পর জ্যাক সবার হাতে একটা করে মোহর লাগিয়ে দিয়েছিল। শুধু কেটির আত্মা ওর গোলাম ছিল না, কারণ কেটির আত্মা পবিত্র ছিল, তাই কেটির আত্মা বারবার মরিনকে সাহায্য করছিল। মরিন একটা বক্সের সাহায্যে সমুদ্রে ভেসেছিল। এরপর ও একটা জাহাজের কাছে পৌঁছে যায়। জাহাজটা ওকে দেখতে পেয়ে রেস্কিউ করে নেয়। এরপর ওকে যখন পোর্টে নিয়ে আসা হয় তখন ও ওর অ্যাম্বুলেন্স থেকে দেখতে পায় জ্যাক এখনো জীবিত, আর জাহাজে যত স্বর্ণ ছিল সব ও অন্য আরেকটা জাহাজে ট্রান্সফার করছে, যাতে ওই স্বর্ণের লোভ দেখিয়ে ও আরও মানুষকে মারতে পারে আর আরও অনেক আত্মাকে বন্দি করতে পারে, কারণ এটাই ওর কাজ। আর এসব দেখে মরিন চিৎকার করে ওঠে, আর মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। আশা করি মুভিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।